শুরু হয় স্বপ্নের মধ্যে একটি সুমধুর কোরআন তেলাওয়াত দিয়ে। স্বপ্নের মধ্যে খুব ঝাপসাভাবে একটি ছেলেকে দেখানো হয়, আর তখনই সালমার ঘুম ভেঙে যায় যে এই স্বপ্নটি দেখছিল। ইরানে তখন ছুটি চলছিল, তাই সালমা তার গাড়ি নিয়ে শহর থেকে গ্রামে যাচ্ছিল। অন্যদিকে সাদিককে দেখানো হয় সে অনেক বছর শহরে থেকে পড়াশোনা কমপ্লিট করেছে। সে ওই ছুটিতে গ্রামে যাচ্ছে তার বাবা মার সাথে দেখা করতে। সাদিক বাড়িতে চলে আসে। এতদিন পর নিজের সন্তানকে দেখে সাদিকের বাবা মা খুবই খুশি হয়। সাদিকদের ছিল ফুলের বাগান, ফুল বিক্রি করেই তাদের সংসার চলে। আর এই বাগানের জমিটাও হচ্ছে সাদিকের এক আন্টির। সাদিক বাসায় ফেরা মাত্রই তার বাবা মাকে কাজে সাহায্য করতে শুরু করে। কাজ শেষে সাদিক তার বাবা মার সাথে দুপুরের খাবার খেতে বসে। তখন সাদিকের মা সাদিককে নার্গিস নামক একটি মেয়ের কথা বলে। নার্গিস হচ্ছে সাদিকেরই এক আন্টির মেয়ে, যে কিনা এই জমির মালিক। সাদিকের মা নার্গিসের অনেক প্রশংসা করতে থাকে। সে নার্গিসের ছোটবেলার একটি ছবি সাদিককে দেখায়। আর সাদিক হচ্ছে এমন একটি ছেলে যে হচ্ছে প্রচন্ড সৎ, লাজুক এবং বাবা মার কথার বাইরে কোনো কিছুই করে না। ইরানের রীতি অনুযায়ী কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় ওই মেয়ের প্রয়োজনীয় সকল জিনিস দিয়ে একটি উপহারের বক্স দিতে হয়। সাদিকের মা তার ছেলেকে ওই বক্সটি বুঝিয়ে দেয়। পরদিন সাদিক সেই উপহার সামগ্রী নিয়ে তার সেই আন্টির বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সাদিক একটি রোড ক্রস করছিল, তখনই তার পাশ থেকে একটি গাড়ি খুব দ্রুত বেগে চলে যায়। গাড়িটি ছিল সালমা নামক সেই মেয়েটির। সালমা কিছুটা সামনে যে গাড়িটিকে ব্রেক করে আর সে পিছে ঘুরে তাকায়। তারপর সে আবারও আপন মনে চলতে শুরু করে। সাদিক একটি পানি কেনার জন্য রাস্তার পাশের এক বৃদ্ধের দোকানে এসেছে। বৃদ্ধ লোকটি ভালোভাবে চোখেও দেখতে পেত না, এমনকি কানেও শুনতে পেত না। সাদিক পানির বোতলটি নিয়ে রাস্তার পাশে বসেই পানি খেতে থাকে। তখন একটি গাড়ি নিয়ে কিছু বখাটে টাইপ ছেলে আসে সেখানে। তারা কিছু প্রয়োজনীয় জিনিস কিনছিল। ছেলেগুলো বুঝতে পারে যে এই বৃদ্ধ লোকটি ভালোভাবে চোখে দেখতে পায় না, তাই তারা ওখান থেকে কিছু জিনিস চুরি করে। কিন্তু এই বিষয়টা সাদিক দেখে ফেলে। সাদিকের খুবই খারাপ লাগছিল। ছেলেগুলো গাড়িতে উঠে চলে যায়, কিন্তু সাথে সাথে গাড়িটি আবারও ব্যাক করে। যে ছেলেটি ওই দোকান থেকে জিনিসগুলো চুরি করেছিল সে তার পকেট থেকে সেই জিনিসগুলো বের করে ফেরত দিয়ে আসে। ছেলেটির এই উপলব্ধি দেখে সাদিক খুব খুশি হয়। সাদিক বৃদ্ধ লোকটির সাথে অনেকক্ষণ গল্প করে। এরপরে সাদিক একটি ট্যাক্সিতে করে আবারও পথ চলতে শুরু করে তার সেই আন্টির বাড়ির উদ্দেশ্যে। ওই ট্যাক্সিতে সাদিকের সাথে আরো দুজন যাত্রী ছিল, যার মধ্যে একজন ছিল বৃদ্ধ মহিলা। অন্য লোকটি কিছু দূর যাবার পরে নেমে যায়। এরপরে ট্যাক্সিটি চলে আসে বৃদ্ধ মহিলার বাড়ির সামনে। ট্যাক্সি ড্রাইভারের নাম ছিল হামিদ। সেও খুব ভালো একজন মানুষ। হামিদ তার ট্যাক্সি থেকে ওই মহিলাটিকে অনেক বড় একটি মালামালের থলে নামায়। হামিদ বুঝতে পারে এত বোঝা নিয়ে এই বৃদ্ধ মহিলাটি তার বাসা পর্যন্ত যেতে অনেক কষ্ট হয়ে যাবে। হামিদ তার ট্যাক্সি রেখে মহিলাটির ওই মালামাল নিয়ে মহিলাটির পিছু পিছু তার বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসে। হামিদ মহিলাটির কাছে তার ট্যাক্সি ভাড়া যায়। বৃদ্ধ মহিলাটি তার ব্যাগ থেকে খুঁজে খুঁজে টাকা বের করে সে হামিদের হাতে দেয়। হামিদ মহিলাটির কাছে তার ব্যাগটি চায়। হামিদ ব্যাগটি হাতে নিয়ে দেখতে পায় হামিদকে ভাড়া দেওয়ার পরে এই বৃদ্ধ মহিলার কাছে আর একটা টাকাও থাকবে না। হামিদের কাছে থাকা টাকাগুলো সে আবার ওই বৃদ্ধ মহিলার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। বলে যে দাদি, তুমি এই টাকাগুলো রেখে দাও, তোমার কাজে লাগবে। হামিদ চলে যেতে চায়। তখন বৃদ্ধ মহিলাটি হামিদকে কিছু খাবার দিয়ে দেয়। হামিদ তার ট্যাক্সিতে ফিরে আসে, আর তখনও সাদিক তার হাতে থাকা কোরআনটি পড়ছিল। হামিদ সাদিককে সামনে এসে বসতে বলে। সাদিক সামনে চলে আসে। তারা দুজন গল্প করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে ওঠে, কারণ সাদিক দূর থেকে হামিদের ভালো কাজগুলো দেখেছিল। কথায় কথায় হামিদ জানতে পারে সাদিক বিয়ে করতে যাচ্ছে। আর সাদিক যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছে অর্থাৎ নার্গিসকে হামিদ অনেক আগে থেকেই পছন্দ করে। আর নার্গিসও হামিদকে অনেক পছন্দ করে। হামিদ গাড়ি দাঁড় করায়। সে সাদিককে গাড়ি থেকে বের করে আর একটি ঘুষি মারে। এরপরে হামিদ চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরে হামিদ সাদিকের কাছে সরি বলে। সে সাদিককে আরো বলে, আমি আর নার্গিস দুজনকে ছোটবেলা থেকে পছন্দ করি। আমি যেই ট্যাক্সি চালাচ্ছি শুধুমাত্র নার্গিসকে বিয়ে করার জন্য। তারা আবারও ট্যাক্সিতে করে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে তারা একটি মসজিদের মতো জায়গায় দাঁড়ায়। হামিদ সেখানে অজু করে যে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। আর আমরা তখন দেখতে পাই সাদিক একা একাই পায়ে হেঁটে সেখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ওখানে থাকা একজন বৃদ্ধ লোক এসে হামিদকে ডাক দেয় আর বলে যে তোমার সাথে থাকা লোকটি চলে গিয়েছে। হামিদ তার ট্যাক্সির কাছে যেয়ে দেখতে পায় সাদিক সেখানে নেই, কিন্তু নার্গিসের জন্য আনা সেই উপহারের বাক্সটি সে ওই গাড়িতেই রেখে গিয়েছে। আর সেই সাথে একটি চিঠি। সাদিক লিখেছে, প্রিয় বন্ধু, কারো মনে কষ্ট দিয়ে আমি আমার নতুন জীবনের পথ চলা শুরু করতে চাই না। এই উপহারগুলো আমি তোমার জন্য রেখে গেলাম। তুমি নার্গিসকে বিয়ে করে ভালো থেকো। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী সাদিক। সাদিক অজানা পথ ধরে হাঁটতে থাকে। যাওয়ার পথে এক ভেড়া পালকের সাথে তার দেখা হয়। সেই লোকটি ছিল খুব ফানি একজন মানুষ। সাদিক তার সাথে কিছুক্ষণ কথা বলে সে আবারও পথ চলতে শুরু করে। সাদিক হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। সে একটি আপেল বাগানের মধ্যে চলে আসে। আর তখনই সে দূর থেকে শুনতে পায় আজান হচ্ছে। আজানের ধ্বনি তার কানে আসা মাত্রই সে অজু করে নেয় আর একটি আপেল গাছের নিচে সে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তখন প্রচন্ড বাতাস হচ্ছিল। সাদিকের নামাজ যখন শেষ হয় তখন বাতাসে একটি আপেল গাছ থেকে পানিতে পড়ে। সাদিক কিছু না ভেবেই আপেলটিকে পানি থেকে তুলে আর সে আপেলটিকে খেতে শুরু করে। তখন সে দূরে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। সাদিকের তখন মনে পড়ে যায় সে যে এই আপেলটি খাচ্ছে সে তো এই বাগানের মালিকের কাছ থেকে অনুমতি নেয়নি। সাদিক আর ওই আপেলটি খায় না। সাদিক ভাবে হয়তো ওই বৃদ্ধ লোকটি এই বাগানের মালিক। সাদিক সাথে সাথেই তার কাছে চলে যায়।
যায় আর তাকে সালাম দেয়। আর সাদিক তার অপরাধের কথাই বৃদ্ধ লোকটিকে বলে। সে বলে, আমি অনুমতি ছাড়াই এই আপেলের কিছুটা অংশ খেয়ে ফেলেছি, আপনি দয়া করে আমাকে অনুমতি দিন। সাদিকের এই কথা শুনে বৃদ্ধ লোকটি তো খুব অবাক হয়ে যায়, কারণ এই যুগে একটি পড়ে থাকা আপেল বিনা অনুমতিতে খাওয়ার জন্য কোনো যুবক এত অনুতপ্ত হচ্ছে। সে সাদিককে তার ঘরে নিয়ে যায় আর খাওয়ার জন্য সাদিককে সে আরো কিছু ফল দেয়, কিন্তু সাদিক কোনো কিছুই মুখে দেয় না। সাদিক তাকে বলে, আপনি প্রথমে আমাকে এই আপেলটি খাওয়ার অনুমতি দিন। সাদিকের এত সিরিয়াসনেস দেখে বৃদ্ধ লোকটি তাকে বলে, আমি এই বাগানের মালিক না বাবা, আমি এখানে কাজ করি। এই বাগানের মালিক হচ্ছে জালাল নামক এক ব্যক্তি। সাদিক এটা শোনা মাত্রই সেখান থেকে উঠে দাঁড়ায়। সে আর ওখানকার কিছু খায় না। অর্ধ খাওয়া আপেলটিকে নিয়ে সে জালাল নামক সেই ব্যক্তিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাবার পথে সেই ভেড়া পালকের সাথে তার আবারও দেখা হয়। সাদিক জালাল নামক সেই ব্যক্তিটির কাছে পৌঁছায়। জালাল সাদিকের কাছে এখানে আসার কারণ জানতে চাইলে সাদিক যখন তাকে আপেলের কথাটি বলে তখন ওখানে থাকা সবাই খুব অবাক হয়। জালাল তাকে কিছুই বলে না। সে তার হাতের কাজগুলো শেষ করে। কাজ শেষ করে জালাল সাদিককে নিয়ে হাত মুখ ধোবার জন্য যায়। সেখানে সাদিক আবারও তার কাছে আপেলটি খাওয়ার অনুমতি চায়। তখন জালাল তাকে খুশি মনে আপেলটি খাওয়ার অনুমতি দেয়। সাদিক অনেক তৃপ্তি সহকারে আপেলটি খেতে থাকে। আপেলটি খাওয়া শেষ হয়ে যায়। সাদিক বিদায় নিবে আর তখনই জালাল তাকে বলে, আমি কিন্তু এই বাগানের কেয়ারটেকার, মূল মালিক না। এটা শুনে সাদিক কিছুটা রেগে যায়। সে বলে, তাহলে কেন আপনি আমাকে খাওয়ার অনুমতি দিলেন? জালাল তাকে বলে, তুমি সামান্য একটি আপেলই তো খেয়েছো। সাদিক বলে, মূল মালিকের অনুমতি ছাড়া এই আপেলটি আমার জন্য খাওয়া হারাম, আর আমি এখন আমার পেটের মধ্যে হারাম খাবার বয়ে বেড়াচ্ছি। এটা বলতে বলতে সাদিক কিছুটা অসুস্থ হয়ে পড়ে। জালাল তখনই সাদিককে তার বাইকের পিছনে নিয়ে মূল মালিকের বাড়িতে নিয়ে যায়। এই বাড়িটি আর কারোই না, এই বাড়িটি ছিল সালমা নামক সেই মেয়েটির, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মূলত সালমার বাবা ছিল একজন জমিদার। সে কিছুদিন হলো মারা গিয়েছে। তাদের অনেক সম্পত্তি, এখন সালমাই এই সবকিছুর মালিক। তাই সে মাঝে মাঝে শহর থেকে গ্রামে আসে এগুলো দেখাশোনা করার জন্য। আর এই জালাল নামক ব্যক্তিটি তাদেরই কেয়ারটেকার। আর ওই বৃদ্ধ লোকটিও সালমাদের বাগানে কাজ করে, অর্থাৎ আপেল বাগানটি মূলত সালমার। জালাল যে সালমার কাছে সাদিকের বিষয়ে সবকিছু খুলে বলে। সাদিকের এখানে আসার কারণটাও তাকে বলে। এটা শুনে সালমা খুব অবাক হয়, সেই সাথে সে হাসতেও থাকে। সাদিক লজ্জায় সালমার দিকে তাকাতে পারছিল না। তারা সবাই মিলে একসাথে খেতে বসে। সালমার সামনে বসে খেতে সাদিক খুব লজ্জা পাচ্ছিল। খাওয়া দাওয়া শেষে সাদিক বসে ব্যালকনিতে জালালের সাথে গল্প করতে। সেখানে সাদিককে আরো কিছু ফল খেতে দেওয়া হয়। সালমাও সেখানে ছিল। সাদিক যখন তাকে জিজ্ঞেস করে যে সে সাদিককে ক্ষমা করেছে কিনা ওই আপেলটি খাওয়ার জন্য, সালমা তাকে বলে, এত সহজে তো আপনাকে ক্ষমা করা যাবে না, কারণ আপনিও জানেন আমি মন থেকে আপনাকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে মাফ করবেন না। আমি আপনাকে কাল বলবো যে কি করলে আমি আপনাকে ক্ষমা করে দিব। সাদিক ঘুমিয়ে পড়ে। ফজরে সে ঘুম থেকে উঠে যায়। সে ফজরের নামাজ আদায় করে আর সে চিন্তা করতে থাকে সালমা তাকে কি শর্ত দিবে। সকাল হয়ে গেলে সালমা তার ঘরে আসে। সাদিক যে অনেক লাজুক, এই বিষয়টা নিয়ে সালমা তার সাথে অনেক হাসি ঠাট্টা করে, কিন্তু সাদিক অনেক সিরিয়াস হয়ে যায়। সে সালমাকে বলে যে কি করতে হবে আমাকে, যার ফলে আমি আমার এই পাপ থেকে মুক্তি পাবো। সালমা বুঝে যায় যে সাদিক অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। সালমা তখন তাকে বলে, আমি আপনাকে একটি শর্তে ক্ষমা করে দিতে পারি, আর সেটা হচ্ছে আপনি পুরো কোরআন শরীফ ওই বাগানে বসে তেলাওয়াত করবেন। সাদিক অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তো তার খুব পছন্দের কাজ। সালমা তার বাগান দেখতে বের হয়। সে চারপাশে ঘুরে ঘুরে তার বাগান দেখতে থাকে। সে ওই বৃদ্ধ লোকটির সাথে হাঁটতে থাকে, আর তখনই তাদের দুজনের কানে দূর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে আসতে থাকে। সালমা চোখ বন্ধ করে মন দিয়ে সেই কোরআনের ধ্বনি শুনতে থাকে। সাদিক কোরআন তেলাওয়াত করছিল। সালমা কিছুক্ষণ পরে সেখানে চলে আসে। সালমা সাদিকের সাথে কথা বলার চেষ্টা করে, আর সাদিক বরাবরের মতোই লজ্জা পাচ্ছিল। আর আমরা বুঝতে পারি সালমা এখন সাদিককে অনেক পছন্দ করে। রাতের বেলায় তারা আবার একসাথে খেতে বসে। খাবার শেষে সাদিক জালালের সাথে শেয়ার করে যে তার এই এরিয়াতে আসার কারণ। সে যে তার আন্টির মেয়েকে বিয়ে করার জন্য এই এলাকাতে এসেছে সেই কথাটি সে জালালকে বলে। আর এটা শোনা মাত্রই সালমা সেখান থেকে মন খারাপ করে উঠে যায়। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলাও সাদিক কুরআন তেলাওয়াত করছে, কারণ সেই শর্ত পূরণ করে তার পাপ থেকে মুক্ত হতে যাচ্ছে। সালমা ব্যালকনিতে বসে বসে এক মনে সাদিকের কুরআন তেলাওয়াত শুনছিল। জালাল তখন সেখানে চলে আসে। সে সালমাকে দেখেই বুঝে যায় সালমার মনের অবস্থা। জালাল সালমাকে বোঝায় বিয়ে হলো এমন একটি জিনিস যা উপরওয়ালা কর্তৃক নির্ধারিত। আমরা চাইলেও আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না, আর আল্লাহ তাআলা যাই করেন না কেন তা বান্দার ভালোর জন্যই করেন। জালাল সেখান থেকে চলে যায়। সালমা আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। সাদিকের কুরআন পড়া শেষ হয়ে যায়। সে ফজরের নামাজ আদায় করে। সালমা তার পিছেই বসেছিল। সাদিক সালমাকে দেখা মাত্রই সালাম দেয়। সালমাও তার সালামের উত্তর দেয়। সাদিক সালমাকে বলে, আমি সম্পূর্ণ কোরআন পড়া শেষ করে ফেলেছি, আমি তো তাহলে এখন চলে যেতে পারি। সালমা তাকে বলে, হ্যাঁ, আপনি আপনার শর্ত পূরণ করেছেন, আপনি চাইলেই এখন চলে যেতে পারেন। সালমা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। জালাল আর তার স্ত্রী সেখানে আসে। জালাল সাদিককে সালমার মনের অবস্থা ইনডাইরেক্টলি কিছুটা বোঝায়। জালালের স্ত্রী সাদিকের জন্য কিছুটা ফল দিয়ে দেয়, আর সাদিকের এই মানুষগুলোর প্রতি একটি মায়া তৈরি হয়ে গিয়েছে। সাদিকও মনে মনে সালমাকে পছন্দ করত, কিন্তু সে তো খুব লাজুক ছেলে, সে
সে কখনোই মুখ ফুটে বলতে পারবে না। দৃশ্য পরিবর্তন হয়, সাদিক একটি রাস্তার পাশে বসে আছে, সে গাড়ির জন্য অপেক্ষা করছে। তখনই তার একটি পরিচিত গাড়ি সেই পথ দিয়ে যাচ্ছিল। সাদিক সেই পিকআপে উঠে বসে, পিকআপটি চলতে থাকে। আর তখনই হামিদ নামক সেই ট্যাক্সি ড্রাইভারটি তার ট্যাক্সি নিয়ে সাদিকের পাশ দিয়ে যাচ্ছিল। সাদিককে দেখা মাত্রই সে ট্যাক্সি ঘুরিয়ে সাদিকের কাছে চলে আসে। হামিদ পিকআপওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে দেয়। সে গাড়ির ব্যাগডালা থেকে সাদিকের সেই উপহারের বক্সটি, অর্থাৎ যে বক্সটি বিয়ের আগে কনেকে দিতে হয়, সেটি হামিদ সাদিকের হাতে দেয় আর বলে, এই বক্সটি তোমার জীবন সঙ্গিনীর প্রাপ্য। তোমার বাবা মা তোমার জন্য এই জিনিসগুলো কিনেছে, এটা আমি কোনোভাবেই নিতে পারি না। আর তুমি অলরেডি আমার জন্য অনেক কিছু করেছো সাদিক। সাদিক হামিদের ট্যাক্সিতে উঠতে যাবেই, আর তখন পিছন থেকে জালাল চলে আসে তার মোটরসাইকেল নিয়ে। সাদিক দৌড়ে চলে যায় জালালের কাছে। জালাল তাকে বলে, তুমি চলে আসার পরে সালমা তোমাকে খুঁজতে খুঁজতে কোথায় যে চলে গিয়েছে, আমরা কেউই আর তাকে খুঁজে পাচ্ছি না। এটা শোনা মাত্রই সাদিক জালালের মোটরসাইকেলে করে সালমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। চারদিকে সবাই সালমাকে খুঁজতে থাকে। সাদিকও সালমাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথাও সালমার কোনো চিহ্ন নেই। সাদিক অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সে অনেক ক্লান্ত হয়ে যায়। সে একটা জায়গায় বিশ্রাম নিতে নিতে সেখানে ঘুমিয়ে পড়ে। স্বপ্নের মধ্যে সে দেখতে পায় সে সালমাকে খুঁজে পেয়েছে, কিন্তু যখনই তার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে যে এটা তার স্বপ্ন ছিল। এরই মধ্যে জালাল সেখানে চলে আসে। সে সাদিককে বলে সালমাকে খুঁজে পাওয়া গিয়েছে। সাদিক জালালের মোটরসাইকেলে করে সালমার কাছে ফিরে আসে। সালমা এবার অনেকটা সাহস করে তার মনের কিছু কথা বলে। সালমা তাকে বলে, আমি একজন লেখক, আমি আমার স্বপ্ন নিয়ে একটি বই লিখছি, আর সেই স্বপ্নের মধ্যে তুমিও আছো। আর এই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে সালমা একটি স্বপ্ন দেখছে আর সেখানে একটি ছেলে ছিল, আর সেই ছেলেটা ছিল সাদিক। সাদিক সালমাকে বলে, আপনি ধনী একজন মানুষ, আমার মতো গরিব পরিবারের ছেলের সাথে আপনার মানায় না। তখন সালমা সাদিককে একটি প্রশ্ন করে, আপনি কালকে যখন কোরআন পড়ছিলেন তখন সূরা আল জুমার পড়ছিলেন, ওই সূরা 37 নম্বর আয়াতটা আমাকে একটু বলুন। তখন সাদিক সেই আয়াতটি বলে, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? এটা বলে সাদিক সেখান থেকে হাঁটা দেয়। সালমা তার পিছু পিছু গেট পর্যন্ত আসে। সাদিক তার বাড়ির দিকে যেতে থাকে, আর সালমা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। না, এখনো মুভি শেষ হয়নি। এই মুভির এন্ডিং ছিল জালালের হাতে। সাদিক জালালের কাছে সেই বক্সটি রেখে গিয়েছে যেটি সাদিকের মা তার হবু বউয়ের জন্য দিয়েছিল। জালাল তার হাতে থাকা বক্সটির দিকে তাকে মুচকি হাসে, আর আমরা বুঝতে পারি সাদিক সালমাকে বিয়ের প্রস্তাব হিসেবে এই বক্সটি দিয়ে গিয়েছে। সাদিক এখন চলে গেলেও সে আবারও ফিরে আসবে সালমার কাছে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো